হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের বেঙ্গলি ব্লগার শোনায় দারুণ একটা ঘটনা শোনাবো। আর এই ঘটনাটা আমার এক ক্লায়েন্টের। হ্যাঁ, আজকে তোমাদেরকে শোনাবো। তো চলো, বেশি সময় নেব না, বলবো শোনার কথার ঘটনাটা। যারা এখনো পর্যন্ত শুনুনি, আজকে দুপুর 3টের জায়গায় 4টে, মানে 3:50 হয়ে যায় দিতে দিতে। কারণ জল বৃষ্টির কারণে, আর আমার আবার কিচেনে আজকেও জল ঢুকে গেছিল, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। এখনো পর্যন্ত বাইরে জল পুরো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যার কারণে আজকে ঘটনা দিতে লেট হয়ে যায়। আর রাতের ঘটনাটা আশা করছি ঠিক সময় 10:30টায় তোমরা এখন দেখছো। এবার আমি বলি, জ্যোতিষী যারা, অ্যাস্ট্রোলজার যারা, এইসব নিয়ে যেরকম, ধরো আমি তো কোনো, তোমাদের বলেছি, কোনো তান্ত্রিক জ্যোতিষী অ্যাস্ট্রোলজার আমি কিছুই না। কিন্তু যেটা করি সেটা হচ্ছে আমার মায়ের আশীর্বাদ, তোমরা খুব ভালো করে জানো। সব থেকে বড় কথা, কিছু জিনিস প্রিটেন্ড, কিছু জিনিস আগে থেকে বলে দেওয়া, সেই জিনিসটা কিন্তু বাস্তব হয়ে যায়। আমার ক্ষেত্রেও প্রচুর মানুষ জানে, যারা যারা আমার কাছে মায়ের আশীর্বাদ নিয়েছেন, তারা জানে যে তাদেরকেও বলা কিছু কিছু জিনিস আজকে বলেছি, কালকে কালকে বলেছি, হয়তো 1 মাস পর ফলে গেছে, হয়ে গেছে, হয়ে যায়। এবার যেটা তোমাদেরকে বলবো আজকের ঘটনা, সেটা হচ্ছে আমার কাছে আসা এক বোনের ঘটনা তোমাদের আজকে বলবো। তোমরা ঘটনাটা খুব ভালো করে শোনো। শোনার পর তোমরা নিজেরাও রিলেট করতে পারবে। তোমাদের সংসারে এরকম কি হচ্ছে? তোমাদের সংসারে এরকম কি ছিল না? হঠাৎ করে কি এরকম ঘটছে? হ্যাঁ, তাহলে আজকের ঘটনাটা তোমাদের জন্য। খুব মনোযোগ সহকারে শোনো। আমার কাছে যত ক্লায়েন্ট আসে সবাই একটাই কথা বলে, দিদি ভাই, এই যে আমার বাচ্চাটা, ছেলেটা বা মেয়েটা উভয়ের ক্ষেত্রে বলছি, খুব ভালো মেধাবী, পড়াশোনা করছিল, কোনো প্রবলেম ছিল না। এখন ওকে কোনো কথা বলা যায় না, বললেই যেন ও তেড়ে মারতে আসে। কিছু বললে অদব্য ভাষায় গালিগালাজ করে। কাকে বলবো সন্তান এরকম করছে? কাকে বলবো? আমাকে প্রায় মানুষে এসে বলে, দিদি ভাই, হঠাৎ করে আমার সংসারটা ভালো ছিল, জানো, কি জানি কি হলো, টাকা পয়সা কিছুই নেই, পুরো অভাব, একদম টানাটানির মধ্যে সংসার চলছে। বাড়িতে 100টা টাকা বের করতে বললে বের করতে পারবো না। হঠাৎ করে যদি কারোর অসুখ বিসুখ হয়ে যায়, বা একটা অ্যাক্সিডেন্ট না হোক, হয়ে গেলে আমি জানি না কি করব, এমন পরিস্থিতি হয়ে গেল। অনেক ভাই এসে বলে, দিদি ভাই, আমার দোকানটা খুব ভালো চলছিল, বা আমার বিজনেস, কলকাতায় আমার একটা দোকান আছে, খুব ভালো চলছিল, রেস্টুরেন্টটা একদম চালু ছিল, হঠাৎ করে আমার কাছে কাস্টমার আসছে না, দিদি চলবো কি করে, সংসার টানবো কি করে? অনেকে আবার এসে বলে, দিদি ভাই, আমি ছেলেটাকে ভালোবাসতাম, আমি জানি ও ওরকম ধরনের ছেলে না, ও আমার সাথে সারা জীবন থাকবে, কথা দিয়েছিল, দিদি ভাই, আমি ও দুজন দুজনকে ভালোবাসি, আমরা যদি দুই বাড়ি থেকে একত্র না হয়, হতে পারি, তাহলে পরে আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করব, এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, দিদি ভাই। আজকে ছেলেটা আমাকে ভুলে গেছে, দিদি ভাই, ফোনই তুলছে না, কথাই বলছে না, আমার সাথে দেখাই করতে চাইছে না। এতগুলো কথা তোমাদের আমি কেন বললাম? তোমাদের মাথায় আসতে পারে, দিদিভাই কি আজকে কোনো ভূতের সত্য ঘটনা শেয়ার করবে না? আজকে ঘটনাটা ভূতেরই ঘটনা। আজকে তোমাদেরকে এতগুলো কথা আমি কেন বললাম, তোমাদের মাথায় আসতেই পারে যে দিদিভাই কি তাহলে আজকে কোনো হরর স্টোরি রিয়েল বলবে না? আজকে তোমাদের আমি আমার নিজের অভিজ্ঞতা তোমাদের বলবো। হ্যাঁ, এটা রিয়েল আর হরারই। আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। যে বোন আমার কাছে আসে আজ থেকে 1 মাস আগে, আমাকে ও জানায়, দিদি ভাই, আমি আমি আর আমার হাজবেন্ড দুজন অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা বিয়ের আগে কেউ কাউকে দেখাও করিনি, কথাও বলিনি। যখন বিয়ের দুই বাড়ি থেকে পাকা কথা হয়, তারপরেই আমি ওর সাথে দেখা করি, ওর সাথে আমার কথা হয়, দুজনের মতের মিল হয়। তো তারপর আমাদের দুই বাড়ি দিয়ে দেখাশোনা করে বিয়েটা হয়ে যায়। বিয়ে হওয়ার পর ও আমাকে একদিন জিজ্ঞেস করে, মানে তোমার বউ ভাতের 2-3 দিন পর, আহ যে দেখো, উম, তোমার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রকম সম্পর্ক ছিল? তো বোনটি বলে যে না, আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমার কলেজ লাইফে দুটো ছেলেকে ভালো লাগতো। এখন দেখো, এটা তো কোনো ফ্যাক্টর না, কারণ ভালো লাগা এটা বিয়ের আগে হতেই পারে, বাট বিয়ের পরে দেখতে হবে যে ছেলেটি মেয়েটি কি করছে।
যারা দাম্পত্য জীবন একসাথে কাটানোর প্রতিশ্রুতি নিয়ে নারায়ণ সাক্ষী করে বিয়ে করেছে, সেটাই হচ্ছে ফ্যাক্টর। এখন এখন প্রতি কটা ছোট ছোট জেনারেশনের ছেলে মেয়েই দেখবে কিছুই বোঝে না, ভালোবাসে, এটা হয়, কোনো ব্যাপার না। এখন তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ ছেলেটাকে পাল্টা সেই বোন জিজ্ঞেস করে যে তুমি কি কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করেছো, আমার সাথে মেশার আগে কাউকে স্পর্শ করেছো? কারণ দেখো, প্রথমে কথাটা বলে হচ্ছে ভাইটি, তারপরে কিন্তু যে আমার ঘটনা শেয়ার করে বোনটি তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে। তার হাজবেন্ড তখন বলে না, সেরকম ভাবে আমি কারোর সাথে প্রেম করিনি। তখন বোনটি বলে যে তার হাজবেন্ডকে, সেরকম ভাবে প্রেম করিনি মানে কিরকম ভাবে করেছো? তখন হাজবেন্ডটি বলে বোনের যে দেখো, আমাদের একটা পাড়ার পরে একটা পাড়া আছে, ওইখানে আমি ছোটবেলায় যখন আমি মাধ্যমিক দেওয়ার পর আমি ওখানে আড্ডা দিতে যেতাম আমার কিছু বন্ধুর সাথে সাইকেল চালিয়ে। তা ওখানে আমার একটি মেয়ের সাথে, মানে প্রেম ঠিক বলবো না, ভালো লাগা ভালোবাসা একটা হয়। ওই আমরা বিকেল বেলা আড্ডা দিতাম একটা মাঠে বসে, মেয়েটা ওখান থেকে পড়তে যেত সাইকেলে করে, মানে দেখতে দেখতে একটা ভালো লাগা হয় না, একজনকে দেখতে দেখতে বাহ ভালো লাগছে, বা একদিন কথা আলাপ, ঠিক এরকম। তো যে বোন আমায় ঘটনা শেয়ার করে সে তখন একটু কথাটা শুনে মানে রাগ হয়। আর একটা জিনিস দেখবে, মেয়েরা ছেলেদের মানে লাভার বলো, ভালোবাসার লোকটা স্বামী বলো, কারোর সাথে কোনোদিন কোনো সম্পর্ক হয়েছে, ছেলেদের থেকেও মেয়েদের দেখবে হিংসাটা বেশি হয়, রাগটা বেশি হয়। যে তোমাকে কেউ তালে ধরেছে, তোমাকে তালে কেউ হাত ধরেছে, মানে ওদের না, মেয়েদের একটা সাইকোলজি আছে। মেয়েরা সাইকোলজিটা কি জানো, মনে 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 জিনিসটা পাকায়। তার মানে ওর সাথে ঘুরতে গেছে, তার মানে ওর সাথে কিছু তো হয়েছে, তার মানে ওর সাথে দেখা করেছে, মানে নানা রকম জিনিস, যেটা না সেটাও মেয়েরা মনে মনে ভাবে। ছেলেদের কিন্তু অতটাই না, ছেলেরা জিজ্ঞেস করলে মেয়েদের কাছে সেটা কিন্তু বিশ্বাস করে নেয়। যাই হোক, এইবার একটু রাগ করে থাকতে বোনকে তার হাজবেন্ড বোঝায়, দেখো তখন আমি সবে মাধ্যমিক দিয়েছি, আমার তখন 18 বছর বয়স, একটা বাচ্চা বয়স, তখন আমি টিনেজার। তখন আমার ভালো লাগতো, এ তো না যে আমি ওকে নিয়ে পালিয়ে গেছি, তোমাকে বিয়ে করার আগে ওকে আমি বিয়ে করেছি বা কিছু, এরকম না, তুমি রাগারাগি করতে পারবে না, ভালো লাগতেই পারে। বা ওকে নিয়ে আমি সিনেমায় গেছি বা কোথাও ঘুরতে গেছি, এরকমও না। তো তোমার এখানে রাগ হওয়ার কিছু নেই। তখন বোনটি বলে ঠিক আছে। বলছে দিদি ভাই, এই যে কথাটা আমি তোমাকে বললাম, এই কথাটা আজ থেকে 12 বছর আগে ঘটে। তার মানে আমাদের বোনের বিয়ে হয় আজ থেকে 12 বছর আগে। বোন বলছে দিদি ভাই, আমি টানা 9 বছর সুন্দর সংসার করেছি, মানে আমাদের মধ্যে না কোনো ঝামেলা, না কোনো অশান্তি, না কোনো কথা কাটাকাটি, না নিজেদের মধ্যে কোনো কিছু, কিচ্ছু না। আমরা টানা আমরা টানা সুন্দরভাবে 9টা বছর খুব আনন্দ করে কাটাই। ওই 9 বছরের মধ্যে আমাদের একটি ছেলেও হয়, মানে পুত্র সন্তান। তাকে নিয়ে আমরা খুব ব্যস্ত লাইফ, আমাদের জীবনটা খুব ভালোভাবে কাটছে। দিদি ভাই, আজকে প্রায় 3 বছর ধরে আমার সংসারটা পুরো শেষ হয়ে গেছে দিদি ভাই। যদি তুমি যদি কিছু না করে দাও, যদি তুমি না বাঁচাও, তাহলে হয়তো নয় আমার স্বামী নয় আমি, দুজনের মধ্যে একজন সুসাইড করে নেব। না আমাদের সংসারে কোনো সুখ আছে, শান্তি আছে, না আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, না আমাদের নিজেদের মধ্যে কোনো ভালোবাসা আছে, আমাদের কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। 9টা বছর সব শেষ। আমার ছেলের বয়স এখন 5 বছর, আমার ছেলের বয়স, ওইটুকুনি বাচ্চা ছেলে হবার পর থেকেই কিছু বছর যখন ওর সেন্স ছিল না, তখন দেখেছে ভালো, মানে তো তখন বুঝতো না। ওর যত আস্তে আস্তে বড় হচ্ছে, সেন্স হচ্ছে, ওর শুধু দেখছে মায়ের সাথে বাবার অশান্তি, বাবার সাথে মায়ের অশান্তি, মাঝে মাঝে থেকে আমি চলে যাচ্ছি মায়ের বাড়ি, মানে এরকম চলছে। দিদি ভাই কি ব্যাপার? আমি তখন বললাম যে ঠিক আছে, ফটো পাঠাও, তোমরা সবাই জানো আমি ফেস রিডিং করি, তারপরে আমি যেটা বলার বলি সেটা পরের প্রক্রিয়া। তো হাজবেন্ডের ফটো আর ওর ফটো পাঠায় বোনটির।
তো ফটো পাঠানোর পর আমি যেটা দেখলাম, মানে ওদের সংসারে এমন করে দিয়েছে, নয় ওদের সংসার ভেঙে খান খান হয়ে যাবে, না হলে দুজনের মধ্যে একজন সন্দেহ করে 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 যেরম করে হোক সুসাইড করবে, সংসারটা নষ্ট হয়ে যাবে, বাচ্চাটার ভবিষ্যৎ শেষ, সংসারটা ভেসে যাবে। এই কথাটা কেন বলছি, এরকম অনেকের সংসারে হয়, অনেকের সংসারে, কিন্তু বুঝতে পারে না মানুষ। তো আমাকে যখন ও বলল, দিদি ভাই তোমার কি মনে হচ্ছে আমার সংসারে কেউ কি ক্ষতি করে দিয়েছে, কে করেছে? দেখো, এবার আমি যে কথাটা বলছি খুব মনোযোগ সহকারে শুনবে। এক হচ্ছে, বেশিরভাগ আমার কাছে ক্লায়েন্ট আছে, আমি দেখেছি, ধরো কারোর ক্ষতি করলো, যার ক্ষতি করছে সেটা তারই বাড়ির লোক করে। কারণ দেখো, তোমার নাম, তোমার গোত্র, সাথে তোমার চুল, তোমার বাসি জামার কাটা টুকরো, এইগুলো কে বাইরের লোক এসে কেটে নেবে? তোমার মাথা দিয়ে চুল নিয়ে নেবে? তোমার বাড়িতে এসে তোমার বিছানায় উঠে এসে চুল দেখবে বালিশের নিচে, বা তুমি যেই ধারে শোও বিছানার মধ্যে তোমার চুল পড়ে আছে কিনা? একটা মেয়ের চুল লম্বা বড় হয়, একটা ছেলের চুল ছোট হয়, সবাই বুঝতে পারবে যে এটা ওর চুল, যে যেই প্রক্রিয়ার জন্য এসছে। বা পারলে তোমার বাসি কাপড়টা টুক করে একটা সুতো ছিঁড়ে নিল বা কাঁচি দিয়ে কেটে নিল, এটা তো বাইরের লোক করবে না, এটা তো বাড়ির লোকই করে, ক্ষতিটা তো বাড়ির লোক করে। আর যারা কাটতে পারছে না তারা কি করে, পান চালান করে, পেট চালান করে, ক্ষতি করে দেয়, সংসার শেষ করে দেবে। যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, যে কোনো, বাচ্চার পড়াশোনা ক্ষতি করুক, সম্পর্ক, ব্যবসা, সব খারাপ করে দেবে। এই যে তন্ত্র সাধনা করে মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। এবার প্রশ্নটা হলো, এই যে কেসটা আমার কাছে আসে, আমি যখন দেখলাম যে না, এই কেসটা অ্যাকচুয়ালিও বাড়ির কেউ করেনি, করেছে বাইরের কেউ, আমি তখন বললাম, আমাকে বোনটি জিজ্ঞেস করতে যে না তোমার বাড়ির কেউ করেনি, এটা করেছে তোমার বাইরের লোক, বাইরের লোক করেছে। তো তখন বোনটি বলল, দিদি বাইরের লোক কে হতে পারে, আমার তো ভয় লাগছে, কে করেছে? আমি তখন জিজ্ঞেস করলাম যে বাইরের এমন কেউ করেছে এটা, যে তোমার স্বামীর সাথে পূর্বে সম্পর্ক ছিল। এই যে এতদূর কথাটা বললাম, এই এতদূর কথার মধ্যে তোমরা পূর্বের কোনো সম্পর্কের টান পেয়েছো? পাওনি, কিন্তু করেছে হচ্ছে বহু বছর আগে এই কাজটা করেছে, বাইরের কেউ করেছে। যখন আমি বলি, তখন বোনটি বলে যে হ্যাঁ, আমার হাজবেন্ড তো বিয়ের পর বলেছিল একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাহলে কি মেয়েটি করেছে? আমি বললাম, মেয়েটির নাম কি? বললাম, আমি জানি না। আমরা খবর নিয়ে বলতে হবে, আমি দেখবো। মেয়েটির নাম নিয়ে যখন বলে, দেখলাম হ্যাঁ, মেয়েটি করেছে, মেয়েটি করেছে কাজ, তাও একজন মুসলিম তান্ত্রিককে দিয়ে। এই যত চুল ছিঁড়ে নিয়ে যাওয়া, এই জামা কেটে বাসি কাপড় নিয়ে যাওয়া, এগুলো অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করে মুসলিমরা। যারা মুসলমান ওঝা বা তান্ত্রিক হয়, তারা এইসব জিনিস দিয়ে কাজ করে। দেখো, আমরা তো মায়ের সাধনা করি, আমরা কিন্তু এইসব জিনিস দিয়ে কাজ করি না। আর এইসব জিনিস দিয়ে না বেশিরভাগ বাজে কাজ হয়, ভালো কাজ হয় না। তোমরা জানো, আমি বাজে কারোর ক্ষতি কাজ করি না, আমি ভালো কাজ করি। কারণ অনেকেই আমাকে টাকার লোভ দেখায় এসে, কত লাগবে, 70,000, 80,000, 90, 1 লাখ, বলুন, আপনাকে ওকে মেরে ফেলতে হবে। আমি বলি না, পারবো না। কারণ আমি গুনিয়ে দেখি তো, যে ও এই কাজটা মিথ্যে কথা বলছে, যাকে ও মার্ডার করার জন্য আমার কাছে এসছে, পুরোটাই বানিয়ে বলে তাকে ক্ষতি করার চেষ্টা করছে। আমি তো করি না সেরম কাজ, কিন্তু টাকার জন্য বলো আর এমনি বলো, বেশিরভাগ এই চুল নিয়ে, জামার কাপড় নিয়ে, এগুলো মুসলমানরা করে, যারা মুসলিম ওঝা বা তান্ত্রিক আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার ঘটনাটা হলো, বোনটি আমাকে বললো, দিদি তুমি যেরম করে হোক বাঁচাও, নালে এই সংসার থাকবে না। স্বামী 2-1 বার মানে সুসাইড পর্যন্ত করতে গেছে, বোনের স্বামী। আমি তখন বললাম, ঠিক আছে বোন, আমি দেখছি কি করতে পারি আমি। ভালো কথা,
আমি যখন রাতের বেলা আসরে বসলাম, বসে আমি যেটা দেখলাম, এই যে তন্তক্রিয়াটা যদি কেউ কারো সংসারে করে বসে, তার সংসার ঠিক করতে অনেক 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 কষ্ট। যেই করুক না কেন, যে যতই সিদ্ধ হোক, এই কাজটা কাটাতে খুব কষ্ট, খুব কষ্ট। সেটা হচ্ছে করতে কোনো তন্ত্র মন্ত্র কিছু লাগে না। আমরা যেরকম কোনো কাজ করি, ধরো কোথাও আত্মাকে রিমুভ করতে গেছি, আমাদের তন্ত্র মন্ত্র হোম যজ্ঞ সব লাগে, কিন্তু এই কাজটা করে একদম সংসার ছাড়কার করে দেওয়া যায়। তার জন্য তন্ত্র মন্ত্র দরকার হয় না, একদমই দরকার হয় না। সেটা হচ্ছে আমি যখন দেখি এই যে বোনটি, তার হাজবেন্ড যে মেয়েটির সাথে আগে সম্পর্ক করেছিল, সে কিন্তু না, সে না। বোনটি যখন আমি বলি যে তোমার হাজবেন্ডের কারোর সাথে সম্পর্ক ছিল, এরকম কেউ করেছে, তখন বলছে ছোটবেলায় সেই মেয়েটি যেত সাইকেলে করে, আমার হাজবেন্ড ওখানে আড্ডা দিত, তারপর বিয়ের এত বছর পর সে কেন করবে, সেই মেয়েটারও তো বিয়ে হয়ে গেছে, তাহলে কেন একে এরকম করবে? তখন আমি বললাম, দেখো, এমন কেউ করেছে যার সাথে তোমার হাজবেন্ডের একটা গভীর সম্পর্ক ছিল। এখন 17-18 বছর বয়সে গভীর সম্পর্ক কোনোভাবেই হয় না একটা মেয়ের সাথে একটা টিনেজার ছেলের। তখন তো দুজনই বাচ্চা বাচ্চা। কিন্তু তোমার হাজবেন্ড কোনো কিছু তোমার কাছ থেকে তো লুকিয়ে যাচ্ছে, ভালো করে খবর নাও তো বোন। তখনও বাড়িতে খুব অশান্তি করে। আমার সাথে প্রায় 7-8 দিন ও আর কোনো ডিএম করেনি হোয়াটসঅ্যাপে। দেন কিছুদিন পর ও আমাকে জানায়, দিদি আমি অনেক কিছু জেনেছি, আমি একটা নাম তোমায় বলছি, তুমি তো দেখো তো, এই নাকি? আমি বললাম, আবার কে নতুন? তোমার হাজবেন্ড তো বললে একটা মেয়েকে তোমার হাজবেন্ডের ভালো লাগতো, আবার কে? বললো, দিদি তুমি দেখো। আমি যখন আসনে বসে দেখলাম, তখন দেখলাম যে না, ভাইটি মিথ্যে কথা বলেছে তার বউকে, মানে বোনটাকে। অ্যাকচুয়ালি বিয়ের পরেও একটা লং টাইম একজনের সাথে বাইরে তার সম্পর্ক ছিল। সে অ্যাকচুয়ালিও যতদিন তাকে টাইম দিয়েছে ভাইটি, ততদিন সে কোনো ক্ষতি করেনি, কিছু করেনি। তখন আমাকে সেই বোনটি বলল, দিদি আমি অনেক ঝগড়া ঝামেলা করেছি, আশেপাশে আমি বেরিয়ে খবরও নিয়েছি, আমি অন্য একটা মেয়ের নাম জানতে পেরেছি হাজবেন্ডের কাছ দিয়ে। আমি তখন বললাম, আচ্ছা, তার মানে তোমাকে টোটালি মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলে এটা সম্পর্ক করা। তো বলছে, দিদি কি করব, একটা ছেলে হয়ে গেছে, এখন কি করব, তুমি বাঁচাও। স্বাভাবিক একটা বিবাহিত জীবন, ঠিক আছে, হাজবেন্ড এরকম করেছে, এখন তো কিছু করার নেই, বাচ্চাটার মুখ চেয়ে তো এখন সংসার করতেই হবে। আমি বললাম, হ্যাঁ তাও ঠিক, ঠিকই বলেছো। তারপর যখন আমি দেখলাম, তখন দেখলাম না, ওর বাড়ির পাশাপাশি কোনো একটা বিবাহিত বউর সাথে তার, মানে বোনটির হাজবেন্ডের বিয়ের পরও সম্পর্ক ছিল। বিয়ের পরও সম্পর্ক থাকায়, যেহেতু উনি বাড়ির খুব কাছাকাছি একই পাড়ায় থাকে, বোনটি যেহেতু উনি বাড়ি থেকে বেরোতো না, তার শ্বশুর শাশুড়ি ননদ সবাই বাড়িতে, আরো মানে কাকি শাশুড়ি কাকা শ্বশুর সব ছিল, সবাইকে নিয়ে ও মিলেমিশে সংসার করছিল। ও বাইরে ঘোরাও না, কারোর সাথে গল্প করা আড্ডা দেওয়া, তো ওর এতটা নলেজ ছিল না। 9 বছর পুরো হাইট ছিল স্বামীর অ্যাকচুয়ালি, মানে কুকীর্তি থেকে, ঠিক আছে। 9 বছর পর ও যখন খোঁজ খবর নেয়, আস্তে আস্তে ও সবটা জানে। তারপরেও ও শিওর ছিল না। যখন আমার সাথে যোগাযোগ হয়, তারপরে ও 1 মাস আগে জানতে পারে অ্যাকচুয়ালি এগুলো রিয়েল। আর সত্যি সত্যি মানে ঝামেলা করার পর তার স্বামী তখন স্বীকার করে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছিল বিয়ের পরেও সম্পর্ক ছিল। যখন বাচ্চাটা হয় তখন সেই বউটা, মানে ভাইয়ের সাথে, মানে এই বোনের যে হাজবেন্ড, ওর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। ওই বউটা করে যার সাথে সম্পর্ক ছিল, ঠিক আছে। এতদিন কিন্তু করেনি, যখন বাচ্চা হলো তখন সম্পর্ক নষ্ট করে। এবার সম্পর্ক নষ্ট করার পর যেহেতু উনি দেখছে বাচ্চাকে নিয়ে যাচ্ছে ঘোরাতে, বউকে নিয়ে যাচ্ছে ঘোরাতে, তখন ওই যে বউটি এই জিনিসগুলো সহ্য করতে পারেনি। এই জিনিসগুলো সহ্য না করতে পেরে ও কি করে, শ্মশানে যায়। এই যে প্রক্রিয়াটা বলছি, এই প্রক্রিয়াটা কোনো তন্ত্রমন্ত্র লাগে না। কেউ যদি কাউকে করে দেয়,
ওই যে প্রথমেই বললাম আমাকে প্রচুর 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 খাটতে হয়েছে, প্রচুর। নালে হয়তো নয় বোন, নালে ভাই, দুজনের মধ্যে একজন সুসাইড করতো। শিওর, শিওর 2বার বোনের হাজবেন্ড সুসাইড করতেও গেছে। কি করেছে জানো? শোনো, শ্মশানে গিয়ে এসব মানে জানাও পাপ, তাও বলছি আমি, এগুলো যারা করে তাদেরও ক্ষতি হয়, কিন্তু খুব রিস্কের কাজ। কখনো কেউ এরকম কারোর করতে নেই, কাউকে করতে নেই, কারণ তুমি একজনকে এত বড় ক্ষতি করছো, তোমারও ক্ষতি হবে, তোমারও হবে। তো সেই বউটা কি করে, রাগে ক্ষোভে হিংসায় গিয়ে যে শ্মশানে যে ডেড বডি আসে, ডেড বডির ওপরে একটা সাদা কাপড় দেওয়া থাকে, তো এতটাই ধনন্তরী, এতটাই ডেঞ্জার, সে কি করে ওই মরার গায়ের যে ঢাকার কাপড় সেটা কাটে, সেটা কাটে, কেটে ওটাকে নিয়ে এসে পোড়ায় রাতের বেলা। ওটাকে পুড়িয়ে ওই যে ডাস্ট, সাদা কাপড়ের যে পোড়া ছাইটা, সেইটাকে পায়েসের সাথে মেশায়, পায়েসের সাথে মিশিয়ে কি করে ওই ছেলেটাকে, এক পাড়ার বন্ধু, সেই ছেলেটারও বন্ধু, মানে এই বোনের হাজবেন্ডেরও বন্ধু, আর ওই বউটার সাথেও সেই ছেলেটার খুব ভালো পরিচয়। সে কি করে ওই ছাই মেশানো পায়েসটা একটা টিফিন ছোট্ট বক্সে করে নিয়ে আসে, নিয়ে এসে এই বোনের হাজবেন্ডকে দেয়। এবার ও বলছে যে কি রে পায়েস, বলছে আজকে আমার জন্মদিন, খা তুই। বলছে তুই খা, বলছে না আমি খেয়েছি, মা তোর জন্য স্পেশালি পাঠিয়েছে, তুই খা। বন্ধু বান্ধব, সাদা মনে কাদা নেই, খাবিয়ে দিয়েছে, ও খেয়েছে। খাবার পর থেকে বলছে রাতের বেলা উন্মাদ পাগলের মতো চিৎকার, আস্তে 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 সেই চোখ লাল হয়ে না ঘরে বসে থাকতো, শুধু তাকিয়ে তাকিয়ে এরকম এরকম করে দেখতো। বলছে না কারোর সাথে কথা বলতো না, কোনো কথার উত্তর দিত, মানে না বাচ্চাটা ছেলেটা গেলে পারে ধাক্কা মেরে ফেলে দিত, ছেলেটাকে ভালোবাসতো না, বউর সাথে কথা বলতো। বোন বলছে দিদিভাই খেতোই না, খাবার খেত না, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছে, রিপোর্টের পর রিপোর্ট। যেই মানুষটা 6 ফুট হাইট, এই চেয়ারা, সেই মানুষটা একদম বাঁশকাঠি হয়ে গেল। বুকের হাড়গুলো দেখা যেত, শুধু বুকের খাঁচাটা বেরিয়ে গেছে, শুধু চোখ দিয়ে এরকম এরকম করে বসে বসে দেখতো। দিদিভাই মানে এত খারাপ, আমি কোনোদিন আমার হাজবেন্ডকে আমি নিজের চোখে দেখবো, সে যতই যাই করুক, আমি কোনোদিন ভাবিনি। এমনকি আমার ছেলে গেলে ওকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দিত, বলতো যা এখান থেকে যা, আমার কাছে আসবি না, এখান থেকে যা, এরকম করতো। আমি তখন বললাম যে করবেই তো, রাতের বেলা এমন কি শুধু এরকম করতো না, রাতের বেলা বলতো ওই দেখ কে চলে গেল, এই তো এই তো এই তো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, এই তো চলে গেল, ওই দেখ ওই দেখ ও দেখ পায়খানার পেছনে চলে গেল, মানে এরকম করতো। তখন বোন বলতো পায়খানার পেছনে কে চলে গেল, কে গেছে পায়খানার পেছনে? বলছে ওই দেখ ওখান থেকে পায়খানার ওখান থেকে ওই দেখ আমাকে ডাকছে, আমাকে বলছে আয় আয় না আয়। বলছে কি আয় না আয় না? বোন বলছে দিদিভাই মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বলছে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, ও নিশ্চয়ই পাগল হয়ে গেছে, পাগল ছাড়া এরকম হতেই পারে না, এ কি এরকম করছে কেন? মানে দিনের পর দিন যত যাচ্ছে, একদিন বলছে কি এই রাতের বেলা আমাকে ডাকছে, মানে বোন বলছে বোনকে ডাকছে তার হাজবেন্ড, বলছে কি এই এই ওঠ ওঠ, দেখ খাটের তলায় দেখ, খাটের তলায় একটা লম্বা ল্যাজ ওলা কি মানুষ ঢুকেছে। বোনকে বলছে মানুষের আবার ল্যাজ কবে থেকে হচ্ছে, হনুমান ঢুকেছে নাকি, কি বলছো কি তুমি, আমার খুব ভয় লাগছে। বোন তো ভয় পেয়ে গেছে, বলছে আমার খুব ভয় লাগছে। তো তখন বোনের হাজবেন্ড বলছে তুই আমার কথা বিশ্বাস করছিস না, বিশাল বড় ল্যাজ, ল্যাজ নিয়ে খাটের তলায় ঢুকেছে কালো করে, বাবা বড় বড় কান, দেখ তুই নিচু হয়ে দেখ, আমি বাবা দেখবো না আমাকে ধরে নেবে, এরকম না পাগলের মতো করতো। এবার বোন দেখো আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি, এত মানুষ আমাকে সারাদিন ফোন করে, এত মানুষ মেসেজ করে, আমি কাকে কোন সময় সময় দেব, এত তোমরা আমার সাথে দেখা করতে চাও, আমি সময়ই পাচ্ছি না, আমার নিজের খারাপ লাগে। এই আমাকে এক দিদি ভাই বলছেন যে প্লিজ বোন তুমি দেখা করো, আমি লন্ডন চলে যাব সামনের মাসে, আমার সাথে দেখা করো। মানে সে কলকাতায় এসছে, লন্ডনে থাকে, মানে এত খারাপ লাগছে আমি দেখা করতে পারছি না। তাও বলেছি
যে আমাকে একটা সপ্তাহ আগে তুমি বলো, আমি যেরকম করে সময় বের করব। মানে সেই বোন বলছে, দিদি ভাই আমি কবে থেকে তোমাকে বলছি, দিদি আমার ভয়েস গুলো শোনো, দিদি আমার ভয়েস গুলো শোনো, দিদি তুমি শুনেছো, দিদি আমাকে যেরকম করে তুমি সারিয়ে দাও। যেই প্রক্রিয়াটা সেই বউটা করে দিয়েছে না, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সিরিয়াস বলছি, রাতের পর রাত আমার বাড়ি থেকে বলছে কি, এগুলো কি করছো তুমি? হ্যাঁ তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি খেতে পারছি না। এসব তো খুব বাজে কালো বিদ্যা, এগুলো ব্ল্যাক ম্যাজিক, খুব বাজে। শত্রুকে করে না ভাই, এগুলো এত বাজে কাজ করেছে। মানে সেরকম লোক না থাকলে না এগুলো কাটাতে পারবে না, মরে যাবে, সংসার ছাড়খাড় হয়ে যাবে। কারণ বাপের ক্ষমতা নেই ঠিক করবে। আর এখন তো চারপাশে ভণ্ডামি, আমি বলছি না, তোমরাই বলো যে দিদিভাই প্রচুর টাকা। আমরা তারাপীঠে পর্যন্ত গিয়ে হোমযজ্ঞ করেছি, ব্রাহ্মণদের টাকা দিয়েছি, ওখানে সব সন্ন্যাস বাবা বসে রয়েছে, কিচ্ছু হয়নি কাজ করে। তোমার কাছে কাজ করে হয়েছে। আমি বলি না আজকে বলছি, কারণ আমাকে সেই বোন বলেছে দিদিভাই প্লিজ বলো, যাতে এরকম সংসার বেঁচে যায়, কেউ যেন মিথ্যে কথা বলে সংসার না করে। এই করলে পারে এরকম ব্ল্যাক ম্যাজিক হবে, তার সংসারটাও ভেসে যাবে। তোমার সে যদি খোঁজ না পায় তাহলে সে শেষ। তারপর সেই ভাই বলছে যে রাত দিন ওরকম, দিনের বেলাও দেখ ছাদে যা, ছাদের মধ্যে দেখ কে দাঁড়িয়ে রয়েছে, তার দুটো মাথা, লাল লাল চোখ, দেখ যা যা। মানে এবার বোন বলছে দিদি ভাই আমার এত ভয় লাগতো, কয়েকবার না আমিও মানে ঘরে না শ্যাডো দেখেছি দিদি ভাই। মানে কি বলবো, লাস্টে আমি সেই কাজটা করি। আমার খুব কষ্ট হয় জানো তো। তোমরা হয়তো ভাবো দিদি এই কাজগুলো করে, দিদি ঠাকুরের জিনিস দিতে আমাকে জিনিস কিনতে হয়, আমি কিছু মূল্য তোমাদের কাছ দিয়ে নিই, যে সামান্য কিছু মূল্য তো নিতে হবে, জিনিস তো আমি শিপিং করবো, কাজ করে দেবো। দেখো আমার কাছে হচ্ছে একটাই কথা, সন্তান, স্বামী, নিজের পরিবার, তার জন্যই তো আমরা সব করছি। আজকে যদি দুটো টাকার জন্য আমি আমার পরিবারকে সেভ না করতে পারি, সন্তানটাকে যদি আমি বাঁচাতে না পারি, টাকা দিয়ে আমার কি হবে গো? কি হবে? আমি টাকা কি ছিঁড়ে ছিঁড়ে খাবো? আমার ছেলে থাকবে না, বউ থাকবে না, স্বামী থাকবে না, আমার সংসারে কেউ নেই, টাকা দিয়ে খাবো? যদি আমি বাঁচাতে পারতাম অনেক আগেই বাঁচাতাম। একটা কেস আমার কাছে এসেছে আরো, মানে ভাইটি হয়তো দীর্ঘদিন আর তার মানে আয়ু নেই, তার বাড়ির লোককে বলেছি ইমিডিয়েট কাজ করতে হবে। মানে আমি তার ফটো তো এখানে দেখাতে পারছি না, নাহলে দেখাতাম। যাই হোক, একটা ভয়েস মেসেজ আমি তোমাদের শোনাবো। আর টাইপিং তো তোমাদের আমি প্রথমে দিয়েছিলাম একটা টাইপিং। মানে কোনো জায়গায় কোনো কিছু হয় না যখন, মানুষ ঘুরে ঘুরে আমার কাছে আসে। আর জানি না আমার বড় মা হয়তো তার জন্যই আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে এনে, যে সেই কাজগুলো আমার হাত দিয়ে হয়। কেউ করতে পারে না, কিন্তু কাজগুলো আমি করতে পারি। এটা আমার গর্ব না, এটা আমার অহংকারও না, যেটা সত্যি সেটা বললাম। এখন তারা আগের মতো আবারও সংসার করছে, ভালো আছে। এমন করে দিয়েছি, ওই মহিলা কেন, ওই মহিলার 14 গোষ্ঠী এসেও যদি ক্ষতি করে, সেই ভাইয়ের একটা চুল ভাঙতেও পারবে না, এরম কাজ করে দিয়েছি। আজকে আমি আজকে আমি মানে তোমাদের কাছে আমি নামগুলো বলছি না, কিছু একটা মানে প্রবলেম হচ্ছে। যাই হোক, কালকে আমি সলভ অবশ্যই করে নেবো। তো চলো এখানেই আমি রাখছি, কালকে নয় আমি তোমাদের কমেন্ট গুলো সব পড়বো। এখনের মতো লাভ ইউ টু, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আর বাজে কাজের এফেক্ট বাজেই হয়, কখনো ভালো হয় না। যতটা পারবে মানুষের ভালো চাইবে, ভালো করবে। আশা করি ভগবান সর্বদা মাথার উপর হাত রাখবেন, কারণ আমি জীবনে কোনোদিন আমার জ্ঞান থাকতে ছোট থেকে কারোর কোনোদিন ক্ষতি চাইনি, মুখে কখনো কোনোদিন বাজে কথা কারোর হয়ে বলিনি যে তোর এইটা হবে, তোর ওটা হবে, কোনোদিন রাগেও না। আর আজীবন কোনোদিন করবও না সেটা। এখনো পর্যন্ত অনেকেই টাকার লোভ দেখায় এসে, তারা বোঝে না যে টাকা দিয়ে সবকিছু হয় না। ঠিক আছে, অনেকেই বলে দিদি একে মার্ডার করে দিতে হবে, মানে একে মেরে ফেলতে হবে, একে এটা করতে হবে, ওটা করতে হবে, যত টাকা লাগে বলো, তোমাকে কত দেব। অনেকে এরকম আসে, আমি তাদের কাজ করি না বলেই হয়তো আজকে বড় মা আমার মাথার উপরে সর্বদা হাত রেখেছেন, আগামীতেও রাখবেন, আর তোমরাও সাথে থাকবে। কারণ আমার ওরকম টাকার দরকার নেই।
তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। গুড নাইট। চলো।